সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ইংলিশ লেসন 3 অ্যান এপ্রিল ডে রিটেন বাই হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো এই সম্পূর্ণ কবিতাটি বা সম্পূর্ণ পোয়েমটি আমরা বাংলা অর্থ সহ পড়ব এবং এখানে যে তোমাদের অ্যাক্টিভিটি বা যে প্রশ্ন দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তর বা সলিউশন আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের এই যে লেসন 3 অ্যান এপ্রিল ডে এই যে পোয়েমটি রয়েছে সম্পূর্ণ পোয়েমটির বাংলা অর্থ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এবং এখানে যে তোমাদের অ্যাক্টিভিটি বা প্রশ্ন দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু জানতে পারবে এই ভিডিওতে। এবং পরীক্ষা যদি তোমাদের এই লেসন থেকে অর্থাৎ এই যে পোয়েমটা থেকে কোনো স্ট্যান্ডা তুলে প্রশ্ন দেওয়া হয় তাহলে সেই লাইনগুলোর তোমরা বাংলা অর্থ খুব ভালোভাবে বুঝতে পারবে এবং সেখানে যে প্রশ্ন দেওয়া থাকবে তার উত্তরও তোমরা কিন্তু পরীক্ষার খাতায় অনায়াসে লিখতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখিনি তোমাদের ক্লাস 8 এর ইংলিশ লেসন 3 অ্যান্ড এপ্রিল ডে এই সম্পূর্ণ কবিতাটি যেটা লিখেছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। সম্পূর্ণ কবিতার বাংলা অর্থ সহ পড়বো এবং তারপর অ্যাক্টিভিটি যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা সলভ করব। তো দেখো এখানে তোমাদের কবিতাটি যেটা নাম দেওয়া হয়েছে অ্যান এপ্রিল ডে। অ্যান এপ্রিল ডে এটার অর্থ কি? অ্যান মানে হচ্ছে কি একটি, এপ্রিল একটা মাসের নাম, আর ডে মানে হচ্ছে দিন, অর্থাৎ এপ্রিল মাসের একটা দিনের বর্ণনা এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রথমে যেটা দেওয়া আছে লেট স্টার্ট, চলো শুরু করি। স্টার্ট মানে কি শুরু করা। তো এখানে আমাদের কবি সম্পর্কে একটু তথ্য দেওয়া আছে, ঠিক আছে, এই প্যাসেজটা এই স্ট্যান্ডার্ডের মধ্যে। তো এখান থেকে আমরা প্রথমে একবার পড়ে নেব, তারপর মূল কবিতাটি পড়ে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া হয়েছে সেগুলো সলভ করব। তো দেখো এখানে প্রথমে কি বলা হয়েছে, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো 1807 to 1882 ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আমেরিকান পোয়েটস অফ হিজ ডে। তো দেখো হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো এর জন্ম 1807 খ্রিস্টাব্দে এবং মারা যান 1882 খ্রিস্টাব্দে। ওয়াজ মানে ছিলেন ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আমেরিকান পোয়েটস অফ হিজ ডে। তো ওয়ান মানে কি একজন, অফ দ্য মোস্ট মানে সব থেকে বেশি, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, সব থেকে বেশি বিখ্যাত, আমেরিকান পোয়েটস একজন আমেরিকার একজন পোয়েট মানে কি কবি, আমেরিকার একজন কবি ছিলেন, অফ হিজ ডে মানে তার দিনের, হিজ মানে কি তার, ডে মানে হচ্ছে দিন। তো তার দিনের মধ্যে এখানে তিনি যে সময় কবিতা লিখতেন আর কি, যে সময় জন্মেছিলেন সেই সময় যে সমস্ত কবি ছিলেন, তো সেই সমস্ত কবিদের মধ্যে তিনি একজন সবথেকে বিখ্যাত একজন আমেরিকান কবি ছিলেন। এরপর দেখো লংফেলো ইজ ওয়েল নন ফর হিজ লিরিক পোয়েমস নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি। ঠিক আছে, তো কি বলা হচ্ছে দেখো, লংফেলো ইজ ওয়েল নন, লংফেলো ইজ মানে কি হন, ওয়েল নন, নন মানে কি পরিচিত, ওয়েল নন মানে সুপরিচিত, তো লংফেলো হন সুপরিচিত ফর হিজ লিরিক পোয়েমস। লিরিক মানে কি গীতি, লিরিক পোয়েমস বলতে গীতি কবিতা, পোয়েমস মানে তো কবিতা, আর লিরিক পোয়েমস বলতে গীতি কবিতা বোঝানো হচ্ছে। গীতি কবিতা মানে যে সমস্ত কবিতা থেকে গান গাওয়া যায় সেই ধরনের কবিতা তিনি লেখার জন্য সুপরিচিত ছিলেন। নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি, নোটেড মানে হচ্ছে বিখ্যাত, ঠিক আছে, বিখ্যাত ফর দেয়ার মিউজিক্যালিটি মানে মিউজিক মানে কি সঙ্গীত, আর মিউজিক্যালিটি বলতে সঙ্গীতময়তা। ওকে, অর্থাৎ এই যে কবিতাগুলি তিনি লিখতেন সেই কবিতাগুলি যেহেতু দিয়ে, সেই কবিতাগুলি দিয়ে যেহেতু গান গাওয়া যায়, তো সেই সঙ্গীতময়তার জন্য তার কবিতাগুলি বেশি বিখ্যাত। এরপরে দেখো হিজ ফার্স্ট মেজর পোয়েট্রি কালেকশনস ওয়ার ভয়েস অফ দ্য নাইট 1839 অ্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস 1841। তো কী বলা হচ্ছে, হিজ ফার্স্ট মেজর পোয়েট্রি, তার প্রথম, ফার্স্ট মানে কি প্রথম, মেজর পোয়েট্রি, মেজর মানে হয় কি মুখ্য বা প্রধান, তার প্রধান পোয়েট্রি কালেকশন মানে কবিতার সংগ্রহ অর্থাৎ কবিতার যে বই, ঠিক আছে, তার প্রথম মানে প্রধান যে কবিতার বই সেগুলো মানে কি ছিল, সেগুলো কি ভয়েস অফ দ্য নাইট যেটা 1839 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, অ্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস যেগুলো 1841 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ আ পার্ট অফ লংফেলোজ পোয়েম অফ দ্য সেম নেম। দ্য প্রেজেন্ট টেক্সট, প্রেজেন্ট মানে কি বর্তমান, টেক্সট মানে যে কবিতাটা আমরা পড়বো এই কবিতাটা অর্থাৎ বর্তমান কবিতাটি, ইজ মানে হয়, এ পার্ট মানে একটা অংশ, পার্ট মানে কি অংশ, অফ লংফেলোজ মানে হচ্ছে লংফেলোর পোয়েম, লংফেলোর কবিতার একটি অংশ, অফ দ্য সেম নেম মানে একই নামের, অর্থাৎ নামটা সেম নামের একটা কবিতার সংগ্রহ তার রয়েছে, অ্যান্ড এপ্রিল ডে এই নামে। তো সেখান থেকে আমাদের এই অংশটুকু তুলে দেওয়া হয়েছে এবং নামটা চেঞ্জ করা হয়নি, একই নাম এখানে দেওয়া হয়েছে। তো চলো এবার আমরা কবিতাটি পড়বো, তারপর অ্যাক্টিভিটিগুলির উত্তর আমরা জেনে নেব। তো প্রথমে তার আগে তোমাদের এখানে দুটো প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, জাস্ট এগুলো তোমাদের পরীক্ষাতে আসে না যদিও, তবু তোমাদের বলছে এখানে কি বলা হয়েছে দেখো। তো লেটস শেয়ার, চলো শেয়ার করি। 1 নম্বর দাগে কী বলা হচ্ছে, হোয়াট প্লেজার ডু ইউ থিঙ্ক ইজ দেয়ার ইন ক্লোজলি অবজার্ভিং নেচার।
ক্লোজলি মানে খুব কাছ থেকে, আর অবজার্ভিং মানে লক্ষ্য করা। নেচার মানে কি প্রকৃতি, তা প্রকৃতিকে খুব কাছ থেকে লক্ষ্য করা বা পর্যবেক্ষণ করার মধ্যে কীরকম প্লেজার মানে আনন্দ, কীরকম আনন্দ রয়েছে বলে তোমার মনে হয়, সেটা তোমাকে এখানে বলতে বলা হচ্ছে। তো সেটা তুমি তোমার মতো করে বলতে পারো। নাম্বার 2 কী দেওয়া আছে, হোয়াট উড ইউ ফিল অন আ ওয়ার্ম সানি ডে ওয়াকিং থ্রু আ গ্রিন উড। তোকে কী বলা যায়, হাউ, এটা হাউ উড ইউ ফিল মানে তুমি কেমন অনুভব করবে। ফিল মানে কি অনুভব করা। অন আ ওয়ার্ম সানি ডে, ওয়ার্ম মানে হচ্ছে গরম, আর সানি ডে মানে হচ্ছে সানি, সান মানে তো সূর্য, সানি ডে মানে হচ্ছে রোদ ঝলমলে একটা দিন আর কি, গরম রোদ ঝলমলে একটা দিনে ওয়াকিং থ্রু গ্রিন উড, উড মানে হচ্ছে বনভূমি, ঠিক আছে, একটা সবুজ বনভূমির মধ্যে দিয়ে যখন যদি তুমি হাঁটো আর কি, হাঁটছো, তো সেই সময় তুমি তোমার কীরকম অনুভূতি হবে সেটা তোমাকে বলতে বলা হচ্ছে, ঠিক আছে। তো তুমি খুব একটা একটা আরাম বা ঠিক আছে শান্তি অনুভব করবে, সেটা তোমাকে বলতে হবে। তো চলো এবার আমরা মূল কবিতাটি পড়বো এবং তারপর যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে সেগুলো সলভ করব। তো কি বলা হচ্ছে, লেটস রিড, চলো পড়ি, রিড মানে কি পড়া। When the warm sun that brings seed time and harvest has returned again, it is sweet to visit the still wood where springs the first flower of the plain, ঠিক আছে। এখানে দেখো এটা হচ্ছে আমাদের ইট হবে, ঠিক আছে, এটা সংক্ষিপ্ত ফর্ম দেওয়া আছে আইটি ইট, সেটাকে সংক্ষিপ্ত আকারে লেখা আছে। তো হোয়েন মানে কি যখন, দ্য ওয়ার্ম সান, ওয়ার্ম মানে কি গরম, সান মানে সূর্য, যখন গরম সূর্য বা উত্তপ্ত সূর্য, দ্যাট ব্রিংস যেটা আনে, ব্রিংস মানে কি, ব্রিং মানে হচ্ছে আনা, দ্যাট মানে যেটা যেটা আনে, সিড টাইম মানে হচ্ছে, সিড মানে কি বীজ, বীজ বপন করার সময় যেটা নিয়ে আসে, অ্যান্ড হারভেস্ট এবং ফসল কাটা তোলা সেই সময়টা যেটা নিয়ে আসে, হ্যাজ রিটার্ন আগেন সেটা আবার ফিরে এসেছে, হ্যাজ রিটার্ন, রিটার্ন মানে কি ফিরে আসা, অ্যাগেন মানে হচ্ছে আবার, সেটা আবার ফিরে এসেছে। অর্থাৎ যখন কি হয় সূর্যের তেজটা মানে সূর্যের তাপটা বাড়ে, ঠিক আছে, গরম উষ্ণ রোদ ঝলমলে দিন আসে, সেই সময় কি হয় বীজ বপন করা হয় এবং সেই সময়টা আবার ফিরে এসেছে। তো আবার ফিরে এসেছে এটা কেন বলা হচ্ছে, শীতের পরে কিন্তু আমাদের একটা গরমের সময় আসে, অর্থাৎ এটা একটি এপ্রিল মাসের দিনের কথা বলা হচ্ছে। তো এপ্রিল মাসটা জানুয়ারি ফেব্রুয়ারি শীতকাল চলে যাওয়ার পরে কিন্তু মার্চ এপ্রিল মাস যেটা, সেটা কিন্তু একটা রোদ ঝলমলে এবং গরম সময় সেটা চলে আসে, ঠিক আছে। তো সেই সময়টা শীতকাল পেরিয়ে আবার এসেছে, ঠিক আছে, তার জন্য এখানে বলা হচ্ছে তো সেই সময়টা আবার চলে এসেছে। এরপর দেখো ইট ইজ সুইট, মানে ইট ইজ সুইট মানে কি, সুইট মানে হচ্ছে মিষ্টি অর্থাৎ সুমধুর, ওকে। টু ভিজিট, ভিজিট মানে হচ্ছে ভ্রমণ করা বা দেখা, ঠিক আছে। দ্য স্টিল উড, উড মানে বনভূমি, স্টিল মানে হচ্ছে শান্ত, তো শান্ত বনভূমি দেখা বা ভিজিট করা একটা সুমধুর একটা ব্যাপার এই সময়, যেহেতু সেই সময় গরমের একটা আভাস চলে আসে। ভায়ার স্প্রিং, ভায়ার মানে হচ্ছে যেখানে, স্প্রিংস, স্প্রিংস মানে হচ্ছে লাফিয়ে ওঠা, লাফিয়ে ওঠা এখানে হচ্ছে মানে ফুল যে ফুটে ওঠাকে এখানে স্প্রিং দিয়ে এটাকে বর্ণনা করা হচ্ছে। তো ভায়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার, যেখানে প্রথম ফুল ফোটে, অফ দ্য প্লেন, প্লেন মানে হচ্ছে এখানে সমতল ভূমি, অর্থাৎ সমতল ভূমির প্রথম ফুল যেখানে ফোটে, অর্থাৎ এই বনভূমিতে যেখানে সমতল ভূমির প্রথম ফুল ফোটে, সেইখানে সেই যে বনভূমিটাকে ভিজিট করা বা সেখানে যাওয়া একটা খুবই একটা শান্তির ব্যাপার, একটা শান্তির একটা ব্যাপার হয়ে ওঠে, ঠিক আছে, এই সময় যখন সূর্যের তেজটা প্রখর হয়। তো এটা হচ্ছে আমাদের প্রথম লাইনে বর্ণনা, প্রথম যে স্ট্যান্ডার সেটা আমরা দেখলাম। এরপর পরের স্ট্যান্ডার দেখো কি বলা হচ্ছে, আই লাভ দ্য সিজন ওয়েল ওয়েন ফরেস্ট, ফরেস্ট গ্ল্যাডস are teeming with bright forms, nor dark and manifolded clouds foretell the coming on of storms. তো কী বলা হচ্ছে, আই লাভ মানে আমি ভালোবাসি, দ্য সিজন মানে হচ্ছে ঋতুটিকে, অর্থাৎ এই ঋতুটিকে আমি ভালোবাসি, ওয়েল মানে এই ঋতুটিকে আমি বড়ই ভালোবাসি, কবি বলছেন। ওয়েন যখন ফরেস্ট গ্লাডস, ফরেস্ট মানে হচ্ছে বন, আর গ্লাডস মানে হচ্ছে বনের অর্থাৎ জঙ্গলের মধ্যে যে ঘাস জমি থাকে সেই ঘাস জমিকে বলা হচ্ছে গ্লাডস। তো জঙ্গলের মধ্যে ঘাস জমি কী হয়, আর টিমিং, টিমিং মানে হচ্ছে আরও বেড়ে ওঠে, উইথ ব্রাইট ফর্ম মানে উজ্জ্বলভাবে বেড়ে ওঠে, অর্থাৎ এত শীতকালে কিন্তু গাছপালা বাড়তে পারে না, ঠিক আছে, কিন্তু শীতের পর যখন একটু রোদের তেজটা বেড়ে ওঠে তখন কী হয় গাছপালা এবং ঘাস সেগুলো বৃদ্ধি পায়, ঠিক আছে। তো সেটাই বলা হচ্ছে যে জঙ্গলের মধ্যে যে সমস্ত ঘাস জমি রয়েছে সেগুলো আরও বেড়ে উঠছে। নর ডার্ক অ্যান্ড ম্যানিফোল্ডেড ক্লাউডস ফরটেল, দেখো নর মানে কি না, ডার্ক মানে হচ্ছে কালো বা অন্ধকার, অ্যান্ড ম্যানিফোল্ডেড বলতে পুঞ্জীভূত, আর ক্লাউডস মানে হচ্ছে মেঘ, তো পুঞ্জীভূত কালো পুঞ্জীভূত মেঘ, ফরটেল বলতে কি ভবিষ্যৎবাণী করা, অর্থাৎ আগে কি হবে সেটা আগের থেকেই বলে দেওয়া, পূর্বাভাস দেওয়া, ঠিক আছে। তো এখানে নর দেওয়া আছে, অর্থাৎ কি বলা হচ্ছে না, কালো এবং পুঞ্জীভূত মেঘ ভবিষ্যৎবাণী করে না বা মানে আভাস দেয় না, কিসের আভাস দেয় না, দ্য কামিং অন দ্য স্টর্মস, স্টর্মস মানে হচ্ছে কি ঝড় বৃষ্টি, অর্থাৎ ঝড় বৃষ্টির আসার যে খবর সেটা কিন্তু দেয় না এই পুঞ্জীভূত মেঘ এবং কালো এবং পুঞ্জীভূত মেঘ, অর্থাৎ বসন্তকাল যখন চলে আসে এপ্রিল মাস, সেই সময় কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না, আকাশ সাধারণত পরিষ্কার থাকে,
তো সেটা এখানে কবি বর্ণনা করছেন, ঠিক আছে। তাহলে পরের স্ট্যান্ডায় দেখবো আমাদের কি রয়েছে। ফ্রম দ্য আর্থস লুজেন্ট মাউন্ড দ্য স্যাপলিং draws its sustenance and thrives. Though striken to the heart with winter's cold, the drooping tree revives. তো ফ্রম মানে কি থেকে, দ্য আর্থস মানে পৃথিবীর লুজেন্ট মাউন্ড, লুজেন্ট মানে হচ্ছে কি ঢিলে ঢালা, এখানে লুজেন্ট বলতে নরম আর কি, ঠিক আছে, নরম। মাউন্ড মানে হচ্ছে ওপরের যে স্তর, ঠিক আছে, গঠন আর কি, অর্থাৎ পৃথিবীর ওপরের যে নরম যে মাটি সেখান থেকে কি হয়, দ্য স্যাপলিং মানে হচ্ছে, স্যাপলিং মানে চারা গাছ, রস মানে টানে, ইটস সাস্টেনেন্স মানে হচ্ছে পুষ্টি রস, সেটা শোষণ করে, অ্যান্ড থ্রাইভস এবং খুব দ্রুত বেড়ে ওঠে, থ্রাইভস মানে হচ্ছে বেড়ে ওঠা, বৃদ্ধি পাওয়া। তো সেই গাছ তখন বেড়ে ওঠে, অর্থাৎ শীতের সময় কি গাছপালা বাড়তে পারে না, যখন একটু গরমের আভাস আছে তখন গাছপালা একটু বৃদ্ধি পায়, এবং তখন কি হয়, মুকুল এবং পাতা, নতুন পাতা গজায়, গাছের মুকুল জন্মায়, ঠিক আছে, তো সেই সময় এগুলো হয়। তো সেটাই এখানে বলা হচ্ছে। তো স্ট্রাইকেন টু দ্য হার্ট দ্য উইথ উইন্টার্স কোল্ড। তো দেখো, দো মানে হচ্ছে যদিও, স্ট্রাইকেন মানে হচ্ছে আঘাতপ্রাপ্ত হওয়া বা ক্ষত বিক্ষত হওয়া আর কি, টু দ্য হার্ট মানে হৃদয়ে, যদিও এর হৃদয়ে আঘাত পেয়েছিল আর কি, আঘাতপ্রাপ্ত হয়েছিল, উইথ উইন্টার্স কোল্ড মানে কি ঠান্ডা, আর উইন্টার্স মানে কি শীতের। তো শীতের ঠান্ডায় এই যে গাছগুলো কিন্তু শীতের ঠান্ডায় তার হৃদয়ে আঘাত পেয়েছিল, আহত হয়েছিল, অর্থাৎ শীতকালে কিন্তু গাছপালা বাড়তে পারে না প্রচণ্ড ঠান্ডায়। তো সেটাই বলা হচ্ছে যে শীতকালে এ আঘাত পেয়েছিল, আহত হয়েছিল তার হৃদয়ে, কিন্তু এখন সূর্যের আলো পেয়ে এ দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই গাছপালা। দ্য ড্রুপিং ট্রি রিভাইভস। দেখো, দ্য ড্রুপিং মানে হচ্ছে যেটা নুইয়ে পড়েছে বা বেঁকে গিয়েছে আর কি, ঠিক আছে, যেটা উঠতে পারছে না সেরকম। তো সেরকম ট্রি মানে গাছ, রিভাইভস মানে হচ্ছে পুনর্জীবিত হওয়া। তো সেই গাছগুলি শীতকালে মানে নুইয়ে পড়েছিল, এবং এখন কি হচ্ছে, রোদ ঝলমলের দিনে সেই গাছগুলো আবার কি করছে, পুনর্জীবিত হয়ে উঠছে। রিভাইভস মানে হচ্ছে পুনর্জীবিত হওয়া বা সতেজ হয়ে ওঠা, ঠিক আছে। এরপর পরের স্ট্যান্ডার্ডে দেখো, এখানে বলা হচ্ছে দ্য সফটলি ওয়ার্বলেড সং কামস ফ্রম দ্য প্লিজেন্ট উডস অ্যান্ড কালার্ড উইংস গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিংস। তো এই লাইনে কি বলা হচ্ছে, দ্য সফট মানে কি মৃদু, ঠিক আছে, বা নরম। তো সফটলি মানে হচ্ছে মৃদুভাবে, ওয়ার্বলেড সং, তো ওয়ার্বলেড এটার মানে হচ্ছে মানে সুমধুর গান আর কি, ঠিক আছে। তো মৃদু এবং সুমধুর গান, কামস মানে হচ্ছে আসে, ফ্রম দ্য প্লিজেন্ট উড মানে হচ্ছে বনভূমি, আর প্লিজেন্ট মানে হচ্ছে মনোরম, বনভূমি থেকে এই সুমধুর গান ভেসে আসে। অ্যান্ড কালার্ড উইংস মানে কি ডানা, ঠিক আছে। তো কালার্ড মানে কি রঙিন ডানা। তো রঙিন ডানা বলতে এখানে পাখির কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো সেই পাখিরা কি করছে, গ্ল্যান্স বলতে এক ঝলক তাকানো বা এক পলক তাকানো, সেটাকে বলা হয় গ্ল্যান্স কুইক মানে খুব দ্রুত এক ঝলক তাকায়, কোথায়, ইন দ্য ব্রাইট সান মানে উজ্জ্বল সূর্যের দিকে, ব্রাইট মানে কি উজ্জ্বল, সান মানে সূর্য, তো মানে উজ্জ্বল সূর্যের দিকে এই পাখিরা কী করে, এক ঝলক বা এক পলক তাকায়, ঠিক আছে। দ্যাট মুভস অ্যালং, দ্যাট মানে কি যেটা বলতে এই পাখির কথা বলা হচ্ছে, যে এই পাখিগুলো দ্যাট মুভস মানে হচ্ছে চলে যায়, অ্যালং দ্য ফরেস্ট মানে বন, ওপেনিংস বলতে এখানে উন্মুক্ত বা ফাঁকা, ঠিক আছে, খোলা আর কি, এই খোলা বনের ধার দিয়ে বা জঙ্গলের ধার দিয়ে সূর্যের দিকে এক পলক তাকিয়ে এই পাখিগুলো চলে যায়। তো সেটাই এখানে বলা হচ্ছে। সেই স্ট্যান্ডার্ড দেখো আমাদের কি বলা হচ্ছে, ওয়েন দ্য ব্রাইট সানসেট ফিলস দ্য সিলভার উডস উইথ লাইট, আর দ্য গ্রিন স্লোপ throws its shadows in the hollows of the hill and wide the upland glows. তো এখানে বলা হচ্ছে ওয়েন মানে কি যখন, দ্য ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, সানসেট মানে কি সূর্য যখন অস্ত যায়, ফিলস মানে হচ্ছে পরিপূর্ণ করা বা পূর্ণ করে দেয়, ঠিক আছে। তো দেখো, ওয়েন মানে যখন, দ্য ব্রাইট সানসেট যখন উজ্জ্বল সূর্য যখন অস্ত যায় তখন সেই সময় সূর্যটা কী হয়, লাল হয়ে ওঠে, এবং সেটাকেই বলা হচ্ছে উজ্জ্বল সূর্যাস্ত, এবং সেটা কী করে, ফিলস মানে পূর্ণ করে দ্য সিলভার উডস মানে হচ্ছে, সিলভার মানে কি রূপলি, উডস মানে জঙ্গল, রূপলি জঙ্গলকে এটা পরিপূর্ণ করে দেয় উইথ লাইট মানে হচ্ছে আলো দিয়ে, ঠিক আছে। সন্ধ্যার আগে যে সূর্যের আলোটা পড়ে এবং সেটা যখন একটা জঙ্গলের ওপরে পড়ে, বনের ওপরে, তো কী হয়, সেটাকে আলোকিত করে দেয়। দ্য গ্রিন স্লোপ থ্রোজ, দ্য গ্রিন মানে কি সবুজ, আর স্লোপ মানে হচ্ছে ঢালু এখানে, ঠিক আছে। দ্য গ্রিন স্লোপ মানে সবুজ ঢালু, তো সবুজ ঢালু বলতে সবুজ মানে বন, ঠিক আছে, ঢালু বনের কথা বলা হচ্ছে, ঠিক আছে, ঢালু বন আর কি, ঢালু জঙ্গল, যেটা থ্রোজ মানে হচ্ছে ছুঁড়ে দেওয়া,
বা এখানে ফেলা, কি ফেলে সে না ইটস শ্যাডোজ, এটার ছায়া ফেলে, এই সবুজ বন তার ছায়াটাকে ফেলে কোথায়, ইন দ্য হলোজ অফ দ্য হিল, হিল মানে হচ্ছে পাহাড় আর হলো মানে হচ্ছে গর্ত, পাহাড়ের মধ্যে যে গর্তগুলো থাকে, যে খাদগুলো থাকে তার মধ্যে এই সবুজ ঢালু জঙ্গল তার ছায়াটা ফেলে সূর্যাস্তের সময়কে, সেই সময় সূর্যের আলোটা তীর্যকভাবে পড়ে এবং সেই ছায়াটা কিন্তু অনেক দূর পর্যন্ত যায়, তো সেটাই বলা হচ্ছে সেই পাহাড়ের গর্তের মধ্যে এই বনভূমির ছায়া গিয়ে পড়ে। অ্যান্ড হোয়াইট দ্য আনপ্ল্যান্ড অ্যান্ড হোয়াইট দ্য আপল্যান্ড গ্লোজ, ঠিক আছে, অ্যান্ড হোয়াইট, অ্যান্ড মানে কি এবং, হোয়াইট মানে হচ্ছে বিস্তীর্ণ করে বা বিস্তৃত করে, দ্য আপল্যান্ড, আপ মানে কি উঁচু আর ল্যান্ড মানে হচ্ছে ভূমি, তো আপল্যান্ড মানে হচ্ছে উঁচু ভূমি, আর গ্লোজ, গ্লো মানে হচ্ছে কি আলোকিত করা আর কি, ঠিক আছে, অল্প আলোতে যেটা আলোকিত করে দেয় সেটাকে বলা হয় গ্লো, ঠিক আছে। তো এই সময় কি হয়, সূর্যের যে আলোটা পড়ে অর্থাৎ সন্ধ্যার আগে আগে সূর্যাস্তের সময়, সেই সময় সে উঁচু যে ভূমি রয়েছে বা ছোটো ছোটো পাহাড় রয়েছে সেগুলোকে আলোকিত করে তোলে, ঠিক আছে, হালকা আলো দিয়ে, লাল আলো দিয়ে সেগুলোকে আলোকিত করে তোলে। তো এই লাস্ট যেটা আমাদের হচ্ছে যে সূর্যাস্ত একটা এপ্রিল মাসের দিনের শেষে যখন সূর্যাস্ত হচ্ছে সেই সূর্যাস্তের সময়কার বর্ণনাটা এখানে দেওয়া হয়েছে। ওকে, তো দেখো সম্পূর্ণ কবিতাটা আমরা পড়লাম, এরপর আমরা অ্যাক্টিভিটিগুলি সলভ করব। তার আগে আমাদের কিছু এখানে ওয়ার্ড নেস্ট দেওয়া আছে, অর্থাৎ এখানে শব্দ দেওয়া আছে, শব্দের মানেগুলো দেওয়া আছে এখানে, ঠিক আছে, তো সেগুলো আমরা এখান থেকে একবার জেনে নেব। প্রথমে দেওয়া আছে গ্লেডস, গ্লেডস মানে কি, গ্লেডস মানে হচ্ছে স্মল ওপেন এরিয়াজ অফ গ্রাস ইন উড, অর্থাৎ উড মানে কি বন, বনের মধ্যে একটা ঘাসের ভূমি, এরিয়া মানে হচ্ছে একটা এরিয়া আর কি, তো ঘাসের ভূমি, একটা ছোট্ট খোলা ঘাসের ভূমি বনের মধ্যে, সেটাকে বলা হচ্ছে গ্লেডস, ঠিক আছে, অর্থাৎ বন জঙ্গলের মধ্যে কি ঘাসের ভূমি থাকে, মানে ঘাস থাকে আর কি, ঠিক আছে, সেই ছোটো ছোটো ঘাসের যে জায়গা সেগুলোকে বলা হয় গ্লেডস। এরপর টিমিং, টিমিং হচ্ছে প্রেজেন্ট ইন লার্জ নাম্বারস, মানে হচ্ছে অনেক সংখ্যায় একসাথে এক জায়গায় থাকা আর কি, ঘাস যেমন অনেক সঙ্গে এক জায়গায় থাকে, ঠিক আছে, তো সেটাকে বলা হয় টিমিং। এরপর সাস্টেনেন্স, এটার মানে কি দ্যাট হোয়াট ইজ নিডেড টু লাইভ অ্যান্ড স্টে হেলদি, অর্থাৎ লাইফ মানে বেঁচে থাকার জন্য এবং হেলদি মানে সুস্বাস্থ্যভাবে বেঁচে থাকার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটাকে বলা হয় সাস্টেনেন্স, অর্থাৎ আমাদের কী প্রয়োজন, পুষ্টিরস প্রয়োজন, ঠিক আছে, সেটাকে বলা হয় সাস্টেনেন্স। আর থ্রাইভস মানে হচ্ছে ফ্লোরিসেস, ফ্লোরিসেস হচ্ছে থ্রাইভস মানে হচ্ছে ফ্লোরিসেস, অর্থাৎ দ্রুত বেড়ে ওঠা, বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, সেটাই হচ্ছে থ্রাইভস। ট্রাইকেন মানে হচ্ছে সিরিয়াসলি এফেক্টেড বাই অ্যান আনপ্লেজেন্ট ফিলিং, ওকে, সিরিয়াসলি এফেক্টেড মানে হচ্ছে ভীষণভাবে এফেক্টেড মানে ক্ষতিগ্রস্ত হওয়া বা আঘাত পাওয়া, বাই অ্যান আনপ্লেজেন্ট ফিলিং, একটা হচ্ছে অপ্রীতিকর একটা ফিলিংসের মাধ্যমে যখন কেউ আঘাতপ্রাপ্ত হয় সেটাকে বলা হচ্ছে স্ট্রাইকেন। তারপর ড্রুপিং মানে হচ্ছে টু বেন্ড ডাউনওয়ার্ডস, মানে নিচের দিকে বেঁকে যাওয়া, সেটা হচ্ছে ড্রুপিং, ঠিক আছে, মাথা নত হয়ে যাওয়া বা নুইয়ে পড়া। এরপর ওয়ার্ড ব্লেড মানে হচ্ছে সিঙ্গিং উইথ র্যাপিডলি চেঞ্জিং টোনস, মানে হচ্ছে গান গাওয়া এবং র্যাপিডলি মানে দ্রুততার সঙ্গে চেঞ্জিং টোনস, মানে গলার যে টোন সেটা দ্রুততার সঙ্গে মানে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, এইরকম গানের সুরকে বলা হয় ওয়ার্ড ব্লেড, অর্থাৎ সুমধুর একটা গান আর কি। তারপরে হচ্ছে আপল্যান্ড, আপল্যান্ড মানে হচ্ছে অ্যান এরিয়া অফ হাইল্যান্ড, হাইল্যান্ড মানে কি উঁচু জমি, অর্থাৎ আপল্যান্ড মানে হচ্ছে উঁচু জমি, একটা জমির একটা অঞ্চল আর কি, ঠিক আছে, ছোটো ছোটো পাহাড় সেগুলোকে বলা হচ্ছে আপল্যান্ড। তো এরপর আমরা আমাদের যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে দেখো সেগুলো আমরা সলভ করব। প্রথমে যেটা আমাদের রয়েছে অ্যাক্টিভিটি 1, তো অ্যাক্টিভিটি 1-এ দেখো আমাদের কি বলা হচ্ছে এখানে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরের পাশে আমাদের টিক চিহ্ন দিতে হবে। 1 নম্বর দাগে কী বলা হচ্ছে, ওয়েন দ্য ওয়ার্ম সান হ্যাজ রিটার্নড অ্যাগেন, যখন গরম সূর্য আবার ফিরে আসে, ইট ইজ নাইস টু, তখন সেই সময় নাইস মানে কি সুন্দর, তখন সেই সময় কোন জিনিসটা সুন্দর হয়, সিং আউট লাউড মানে হচ্ছে উচ্চস্বরে গান গাওয়া, ভিজিট দ্য স্টিল উড অর্থাৎ শান্ত বনভূমিটাকে ভিজিট করা, না সেল ডাউন দ্য রিভার না নদীতে বোট নিয়ে যাত্রা করা। তো সঠিক উত্তর আমাদের কী হবে, অপশান বি এরটা হবে, যখন গরম সূর্য আবার ফিরে আসে সেই সময় আমাদের শান্ত বনভূমিতে ভিজিট করাটা একটা খুব সুন্দর বলে একটা, ঠিক আছে, শান্তিপ্রিয় জিনিস বলে মনে হয়, যেটা আমরা কবিতাতে পড়লাম। এরপর দেখো নাম্বার 2 আমাদের কী প্রশ্ন দেওয়া আছে, দ্য স্যাপলিং ড্রজ ইটস দ্য স্যাপলিং ড্রজ ইটস সাস্টেনেন্স ফ্রম, অর্থাৎ স্যাপলিংস বলে চারা গাছ এটার যে পুষ্টিরস সেটা শোষণ করে বা টেনে নেয়, ড্রজ মানে কি শোষণ করে নেওয়া বা টেনে নেওয়া, কোথা থেকে শোষণ করে, দ্য ব্লু স্কাই নীল আকাশ থেকে, রেন ওয়াটার মানে হচ্ছে বৃষ্টির জল থেকে, আর্থস লুজেন্ড মাউন্ট, তো আমরা কী পড়েছি কবিতাতে, আর্থস লুজেন্ড মাউন্ট মানে হচ্ছে পৃথিবীর যে নরম যে উপরে যে গঠনটা রয়েছে সেখান থেকেই অর্থাৎ নরম মাটির থেকেই শোষণ করে এই চারা গাছগুলো তাদের যে পুষ্টিরস সেটা, তো অপশান সি আমাদের এখানে সঠিক উত্তর হবে। এর পরের প্রশ্ন দেখবো আমরা নাম্বার 3-এর যেটা দেওয়া আছে, দেখো দ্য বার্ডস
এখানে অপশান এতে দেওয়া আছে গ্লান্স কুইক ইন দ্য ব্রাইট সান, অর্থাৎ উজ্জ্বল সূর্যের দিকে দ্রুত এক পলক তাকায়। এরপর দেখো সিট অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, গাছের ডালে গিয়ে বসে। পিক অ্যাট দ্য গ্রেনস ফ্রম দ্য গ্রাউন্ড, মানে মাটির থেকে সেই দানাগুলো তো সে ঠোকার মারে। তো সঠিক উত্তর অপশন এটা হবে। আমরা যেটা কবিতাতে পড়লাম কি গ্লান্স কুইক ইন দ্য ব্রাইট সান, মানে উজ্জ্বল সূর্যের দিকে সেই এক পলক দ্রুততার সঙ্গে এক পলক তাকায়। 4 নম্বর দেখা হচ্ছে দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডো আপন দ্য গ্রিন স্লোপ মানে হচ্ছে কি সবুজ যে ঢালু বনভূমি, সেটা থ্রোজ মানে ফেলে, ইটস শ্যাডো মানে এটার যে ছায়া সেটা আপন কার উপরে ফেলে দ্য মাউন্টেন পর্বতের উপরে, দ্য হলোজ অফ দ্য হিলস মানে হচ্ছে পাহাড়ের যে হলোজ মানে হচ্ছে ফাঁপা জায়গা, যে খাদ বা ঠিক আছে সেই গর্ত আর কি, সেখানে। দ্য স্যান্ড ডিউন্স মানে হচ্ছে বালিয়াড়িতে। সঠিক উত্তর কোনটা হবে? আমাদের অপশন বি এরটা হবে, যেটা আমরা কবিতার মধ্যেই পড়েছি। দ্য হলোজ অফ দ্য হিলস মানে ছোট পাহাড়ের যে গর্ত রয়েছে, খাদ রয়েছে, সেই ফাঁকা জায়গাতে এই এই যে বনভূমি, ঠিক আছে, সবুজ বনভূমি, ঢালু বনভূমি, সেটা এর ছায়াটা ফেলে, ঠিক আছে, বিকেলবেলায় সূর্যাস্তের সময়। এরপর দেখো আমাদের পরের প্রশ্ন দেখবো আমরা অ্যাক্টিভিটি 2-তে। এখানে দেখো কি বলা হয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে আমাদের তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করতে হবে। নাম্বার এতে দেওয়া আছে স্প্রিং ইজ দ্য সিজন অফ দ্য বসন্তকাল, স্প্রিং মানে বসন্তকাল ইজ দ্য সিজন অফ, বসন্তকালটা কিসের ঋতু? তো আমরা কবিতাতে কি বললাম, বসন্তকালটা মানে বীজ বোনার একটা সময়, এবং হারভেস্ট মানে হচ্ছে ফসল কাটার সময়, এবং সেখানে কী হয় ফুলও ফোটে। তো এইগুলো বসন্তকালে হয়। তো এগুলোই আমাদের লিখতে হবে। কী লিখবো? স্প্রিং ইজ দ্য সিজন অফ সিড টাইম, ঠিক আছে, SEED সিড টাইম লিখবো, ঠিক আছে, TIME সিড টাইম। আর কি হয়? হারভেস্টিং হয়, ঠিক আছে, আর মানে ফসল কাটা তোলা এগুলো হয়। তো হারভেস্ট HARVESTING হারভেস্টিং। আর কি হয়? হারভেস্টিং অ্যান্ড ব্লোজমিং ফ্লাওয়ার্স, ঠিক আছে, ব্লোজ মানে হচ্ছে ফুল ফোটার সময়, ঠিক আছে, BLOSSOMING ব্লোজমিং ফ্লাওয়ার্স, FLOWERS। তো এটা আমরা লিখবো। তো দেখো কি লিখলাম, স্প্রিং ইজ দ্য সিজন অফ সিড টাইম, হারভেস্টিং অ্যান্ড ব্লোজমিং ফ্লাওয়ার্স, অর্থাৎ বসন্তকাল হচ্ছে বীজ বোনার সময়, ফসল কাটার সময়, এবং হচ্ছে ফুল ফোটার সময়, ঠিক আছে। এরপর দেখো দ্য কামিং অন দ্য স্টর্মস ইজ ফরটোল্ড মানে হচ্ছে পূর্বাভাস দেওয়া। তো কামিং অন স্টর্ম মানে ঝড় বৃষ্টির যে আসার যে খবর বা পূর্বাভাস, সেটা কার দ্বারা দেওয়া হয়? আমরা কি দেখলাম কবিতার মধ্যে? ডার্ক অ্যান্ড কালো এবং যে পুঞ্জীভূত মেঘ, তারাই হচ্ছে এই খবরটা মানে দেয় যে আর কোনো সম্ভাবনা নেই ঝড় বৃষ্টি। তো সেটাই লিখবো। কি লিখবো আমরা? বাই ডার্ক অ্যান্ড DA, আর তোমরা দেখে কবিতা থেকে লিখবে কিন্তু, ঠিক আছে, DARK। দেখো ডার্ক অ্যান্ড ম্যানিফোল্ডেড, ঠিক আছে, MANY ম্যানিফোল্ডেড মানে পুঞ্জীভূত, ম্যানিফোল্ডেড FOLDED ম্যানিফোল্ডেড ক্লাউডস CLOUDS ম্যানিফোল্ডেড ক্লাউডস, ঠিক আছে। তো আমরা লিখলাম কি দ্য কামিং অন দ্য স্টর্মস ইজ ফোল্ডেড বাই ডার্ক অ্যান্ড ম্যানিফোল্ডেড ক্লাউডস, অর্থাৎ কালো এবং পুঞ্জীভূত মেঘের দ্বারাই মানে এটা পূর্বাভাস দেওয়া হয় ঝড় বৃষ্টির, ঠিক আছে। দ্য বার্ডস মুভ অ্যালং, অর্থাৎ পাখিরা মুভ কোথা দিয়ে উড়ে যায়? সেই জঙ্গলের হচ্ছে পাশ দিয়ে, অর্থাৎ জঙ্গলের, সেটা কবিতা থেকে আমরা একবার দেখে নিচ্ছি। এই যে লাইনটা তোমাদের দেখো, আমরা দেখিয়ে দিচ্ছি, দ্য বার্ডস মুভস অন, তারপরের লাইনটা আমাদের যেটা সেটা এই যে এখান থেকে লিখতে হবে, দ্যাট মুভস অন দ্য ফরেস্ট ওপেনিংস, অর্থাৎ যে উন্মুক্ত যে বন, সেই বনের মানে বনের পাশ দিয়ে এই পাখিরা চলে যায় আর কি, ঠিক আছে, ওই উজ্জ্বল সূর্যের দিকে একবার তাকিয়ে। তো আমরা লিখবো কি দ্য ফরেস্ট ওপেনিংস, এই লাইনটা, পরের লাইনটা আমাদের লিখতে হবে। তো দ্য বার্ডস মুভ অ্যালং দ্য ফরেস্ট FOREST ফরেস্ট ওপেনিং OPENINGS ফরেস্ট ওপেনিংস, ঠিক আছে, উন্মুক্ত ফরেস্ট বা জঙ্গলের ধার দিয়ে চলে যায়। এরপর হচ্ছে দ্য ব্রাইট সানসেট ফিলস, ব্রাইট সানসেট মানে উজ্জ্বল যে সূর্যাস্ত, ফিল সেটা কি ফিল করে বা কি পরিপূর্ণ করে? তো দেখো ব্রাইট সানসেট এখানে দেওয়া আছে আমাদের, দ্য ব্রাইট সানসেট ফিলস দ্য সিলভার উডস উইথ লাইট, ওকে, যে রূপলি বনভূমি সেটাকে আলো দিয়ে পরিপূর্ণ করে দেয়। তো কি লিখবো আমরা উত্তর এখানে? দ্য সিলভার উডস উইথ লাইট, এটা লিখবো। দ্য ব্রাইট সানসেট ফিলস
feels the silver wood, SILVER, silver WOODS, silver woods in silver woods with, ঠিক আছে, WITS, silver woods with light, সিলভার উড, এখানে উডস লিখবো না এখানে, আচ্ছা দেখি আমরা দেখে নিই একবার, সিলভার উডস উইথ লাইট, ঠিক আছে, এটাই লিখতে হবে। তো আমরা লিখলাম, দেখো ওটা আমরা প্যাসেজ থেকে নিয়ে আমাদের লিখতে হবে, তো সেটা আমরা এখানে লিখে দিলাম। ওকে, দেখো দ্য ব্রাইট সানসেট ফিলস দ্য সিলভার উডস উইথ লাইট, অর্থাৎ যে উজ্জ্বল সূর্যাস্ত সেটা হচ্ছে আমাদের বনভূমিকে কী করে, রূপলি বনভূমিকে আলোকিত করে তোলো, ঠিক আছে। তো দেখো এইগুলো আমরা 1 আর 2 করলাম। এরপর দেখো 3 নম্বর অ্যাক্টিভিটিতে কি বলা হচ্ছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের যে একটা প্রশ্ন দেওয়া হচ্ছে এটার উত্তর লিখতে বলা হচ্ছে। কি দেওয়া আছে প্রশ্নের মধ্যে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল, তো তোমার কেন মনে হয় যে কবির এই ঋতুটা বড়ই ভালোবাসেন তিনি এই ঋতুটিকে, কারণ কি না এই ঋতুটা হচ্ছে একটা উজ্জ্বল কালারফুল এবং এখানে কোনো প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝা হয় না এই সময়, তো সেটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা এখানে কি লিখবো প্রশ্নের উত্তরটা, তো সেটা আমি তোমাদের দেখো এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে লিখবো কি, আই থিঙ্ক দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল, আমার মনে হয় যে কবি ঋতুটাকে ভালোবাসেন, বিকজ ইট ইজ ব্রাইট, এটা উজ্জ্বল, কালারফুল মানে রঙিন, অ্যান্ড ফ্রি এবং মুক্ত, ফ্রম ন্যাচুরাল ক্যালামিটিস, ন্যাচুরাল ক্যালামিটিস মানে প্রাকৃতিক বিপর্যয়, যেমন ঝড় বৃষ্টি, লাইক স্টর্ম, যেমন ঝড় বৃষ্টি, তো এই সমস্ত দিক থেকে মুক্ত থাকে, তার জন্য কবির এই ঋতুটা বড়ই ভালো লাগে, ঠিক আছে। তো দেখো আমরা এটাকে এখানে লিখে দিচ্ছি, এটা প্রশ্নের উত্তরটা আমরা এখানে লিখলাম। তো নেক্সট দেখবো আমরা পরবর্তী আমাদের যে অ্যাক্টিভিটি দেওয়া আছে সেটা, অ্যাক্টিভিটি 4 কি বলা হচ্ছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের চার্টটাকে পূরণ করতে হবে। নাম্বার এতে দেওয়া আছে, 1 দেওয়া আছে, দ্য ফার্স্ট ফ্লাওয়ার মানে প্রথম ফুল, দ্য ফার্স্ট ফ্লাওয়ার প্রথম ফুল কি হয়, মানে ফুটে ওঠে কোথায়, জঙ্গলে, স্প্রিংস ইন দ্য, আমরা কি লিখবো, স্প্রিংস ইন দ্য ফরেস্ট, ঠিক আছে, যেটা আমরা প্যাসেজের মধ্যে পড়েছি আর কি। প্রথম লাইনে দেখো, প্রথম লাইনে আমরা তোমাদের এটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো প্রথম লাইনে কি বলা হচ্ছে, এই যে হোয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, ঠিক আছে, যেখানে হচ্ছে জঙ্গলের মানে সমতল ভূমির প্রথম ফুলটা ফোটে এই জঙ্গলের মধ্যে, তোমরা কি লিখবো, স্প্রিংস, ওকে, ইন দ্য ফরেস্ট, যেহেতু জঙ্গলের মধ্যে মানে বনের মধ্যে ফুটছে ফুলটা, ঠিক আছে। তো দ্য ফার্স্ট ফ্লাওয়ার আমরা লিখবো এখানে স্প্রিং, SPRING, স্প্রিংস ইন দ্য উড, WOOD, স্প্রিংস ইন দ্য উড, অর্থাৎ জঙ্গলের প্রথম ফুল ফোটে। এরপর নাম্বার 2 কি দেওয়া আছে, দ্য ফরেস্ট গ্লাডস মানে হচ্ছে জঙ্গলের যে ঘাসভূমি, ঠিক আছে, ছোটো ছোটো যে ঘাসভূমি সেগুলো কী করে, তা এখানে রয়েছে, হোয়েন ফরেস্ট গ্লাডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, অর্থাৎ ফরেস্ট গ্লাস জঙ্গলের যে ফরেস্ট যে তৃণভূমি আর কি, সেটা বেড়ে ওঠে, উজ্জ্বলভাবে বৃদ্ধি পায় আর কি, ঠিক আছে। তো আমরা লিখবো আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, দ্য ফরেস্ট গ্লাডস আর teeming, TEEMING, the forest glades are teeming with bright forms, BRIGHTFO, bright forms, ঠিক আছে, এটা লিখলাম আমরা, পরের অংশটা লিখে দিলাম। এরপর দ্য স্যাপলিং মানে কি, চারা গাছ কি করে, draws its sustenance, দেখো এখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা তোমাদের কবিতার মধ্যে যেটা দেওয়া আছে, দ্য স্যাপলিং draws its sustenance and thrives, এই লাইনটা লিখতে হবে, তো কি লিখবো, draws its sustenance and thrives, তো the sapling draws, DRAWS, draws its sustenance, SUSTENNC, sustenance and thrives, THRIVES, and thrives, এবং বেড়ে ওঠে এবং পুষ্টির রস শোষণ করে, ঠিক আছে। এরপর দ্য ড্রুপিং ট্রি মানে নুয়ে পড়েছে যে গাছগুলো, সেই গাছগুলো কী করে আবার পুনর্জীবিত হয়, মানে রিভাইভস হয়। দেখো এখানে আমাদের রয়েছে দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, মানে পরের গাছগুলি, ঠিক আছে, গাছগুলি রিভাইভস মানে পুনর্জীবিত হচ্ছে, বসন্তকাল আসার সঙ্গে সঙ্গে ফুল ফলে ভরে উঠছে, তো আমরা এখানে কী লিখবো, রিভাইভস, ঠিক আছে, দেখো REVIVES, রিভাইভস, এটা আমরা লিখবো। ওকে, পরের অ্যাক্টিভিটি দেখবো আমরা, অ্যাক্টিভিটি 5 কী দেওয়া আছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের যে প্রশ্ন দেওয়া আছে এগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার এতে বলা হচ্ছে, হোয়াই ইজ ইট সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম, অর্থাৎ বসন্তকালে এই যে বনভূমি এগুলোকে ভিজিট করা বা বনভূমিতে যাওয়া এটা খুবই মিষ্টি ব্যাপার, কেন সুমধুর একটা জিনিস, কেন না বনভূমিতে বসন্তকালের সময়
যদি আমরা বনভূমি দেয় সেই সময় কী হয়, একটা শান্তি সেখানে ফিল করা যায়। ঠিক আছে, তো উত্তরটা আমি দেখো তোমাদের এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি কী লিখবো আমরা। তো ইট ইজ সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম, মানে বসন্তকালে জঙ্গল ভিজিট করা একটা সুমধুর ব্যাপার। বিকজ কারণ হচ্ছে ফরেস্ট ফ্লাওয়ার্স ব্রুম দেয়ার ইন সিজন, মানে সেই সময় কি হয় জঙ্গলে ফুল ফোটে। ঠিক আছে, তো দেখতে খুব সুন্দর লাগে, এটা আমরা এখানে আনসারটা লিখে দিলাম। ওকে, দেখো এরপর আমরা পরের প্রশ্নটা হচ্ছে নাম্বার বিতে আমাদের যেটা দেওয়া আছে এটা দেখব। নাম্বার বি এর প্রশ্নে কি বলা হচ্ছে এখানে, এটা আমি একটু নিচে নামিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বিতে বলা হচ্ছে হোয়াট ডাজ উইন্টার্স কোল্ড টু দ্য ডু টু দ্য ট্রি, মানে উইন্টার্স কোল্ড মানে শীতের যে ঠান্ডা, সেই ঠান্ডা শীতের ঠান্ডা মানে গাছের কী ক্ষতি করেছিল, গাছের কী করেছিল, গাছটাকে কী করেছিল, মানে তাকে আহত করেছিল তার হৃদয়ে। ঠিক আছে, তো এটা আমাদের লিখতে হবে। আমরা কী লিখবো দেখো, দ্য ট্রি, এটা এটা উত্তর, দ্য ট্রি ড্রুপস মানে গাছগুলি ড্রুপস মানে নুয়ে পড়ে, অ্যান্ড আর স্ট্রাইকেন টু দ্য হার্ট এবং তার হৃদয়ে আঘাত পায়, ডিউ টু উইন্টার্স কোল্ড মানে শীতের যে ঠান্ডা সেই ঠান্ডার জন্য। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের উত্তর লিখতে হবে। আমরা এখানে আনসারটা লিখলাম, বিয়ের উত্তরটা। তারপর দেখো নাম্বার সিতে দেওয়া আছে হোয়াট টাইম অফ দ্য ডে ডু ইউ থিঙ্ক ইট ইজ ওয়েন দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডোজ ইন দ্য হলোস অফ দ্য হিলস। তো এখানে কি বলা হচ্ছে দেখো, হোয়াট টাইম মানে কোন সময় অফ দ্য ডে, দিনের কোন সময়ে, ডু ইউ থিঙ্ক তোমার মনে হয়, ইট ইজ ওয়েন মানে কখন হচ্ছে দ্য গ্রিন স্লোপ, দ্য গ্রিন স্লোপ বলতে কি যে রঙিন সবুজ যে বনভূমি, ঢালু বনভূমি, সেটা থ্রোজ ইট শ্যাডো এটা ছায়াটা ফেলে, ইন দ্য হলোজ অফ দ্য হিল মানে পাহাড়ের ছোট্ট যে পাহাড় সেই পাহাড়ের গর্ততে, মানে তার যে ছায়াটা ফেলে সেটা দিনের কোন সময়ে ফেলে। এটা আমরা কবিতাতে কী দেখেছিলাম না, সানসেট মানে যখন সূর্যাস্ত হয় আর কি। ঠিক আছে, সেই সময় ফেলে। তখন দেখো আমরা উত্তরটা কী লিখবো এখানে, দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিলস ইন সানসেট। বাস শেষে আমরা শুধু লিখবো কি ইন সানসেট মানে সূর্যাস্তের সময়। এটা লিখলে কি আমরা সমস্ত উত্তরটা লেখা হতো। দেখো আমরা এখানে দেখে দেখে উত্তরটা লিখে দেবো। কীভাবে লিখবো দেখো, এখান থেকে আমরা লিখবো এই যে এই অংশ থেকে লিখবো দ্য গ্রিন স্লোপ, এখান থেকে দেখলে আমরা লিখছি দ্য TREEN দ্য গ্রিন স্লোপ SLOPE দ্য গ্রিন স্লোপ থ্রোজ THROWS দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডো SHADOWS শ্যাডোজ ইন দ্য হলোজ HOLLOWS হলোজ অফ দ্য হিলস। ঠিক আছে, কি লিখবো ইন সানসেট SUN সান SET সানসেট মানে হচ্ছে সূর্যাস্তের সময়, সূর্যাস্তের সময় এর ছায়াটা এই পাহাড়ের গর্তের মধ্যে ফেলে। তো ঠিক আছে, তো আমরা এখান থেকে এই পর্যন্ত দেখে দেখে লিখলাম, তারপর কি লিখলাম ইন সানসেট, তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল। এরপর নাম্বার ডিতে দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েম ইজ টাইটেলড অ্যান এপ্রিল ডে, সাজেস্ট অ্যান অল্টারনেটিভ টাইটেল। বলা হচ্ছে যে হোয়াই ডু ইউ থিঙ্ক মানে তোমার কেন মনে হয় যে দ্য পোয়েম ইজ টাইটেল অ্যান এপ্রিল ডে, এই কবিতাটির নাম পোয়েম মানে অ্যান এপ্রিল ডে দেওয়া হয়েছে। কেন এটা দেওয়া হয়েছে এপ্রিল ডে, কারণ কি এই কবিতার মধ্যে একটা এপ্রিল মাসের একটা দিনের যে বর্ণনা সেটা এই কবিতার মধ্যে দেওয়া হয়েছে, এবং এটা বলা হয়েছে সাজেস্ট অ্যান অল্টারনেটিভ টাইটেল, একটা অন্য একটা টাইটেল বা নাম তোমাকে দিতে বলা হচ্ছে। তো অন্য একটা টাইটেল বা নাম আমাদের দিতে হবে। দেখো আমরা এখানে কি লিখেছি উত্তরটা, বিকজ দ্য পোয়েম ডিসক্রাইবস আ ডে ইন দ্য মান্থ অফ এপ্রিল, অর্থাৎ যেহেতু কবিতাটিতে একটা এপ্রিল মাসের দিনের কথা বর্ণনা করা হয়েছে, তাই এই অ্যান এপ্রিল ডে নামটা দেওয়া হয়েছে। অন্য একটি নাম আমরা কী দিতে পারি, অ্যান অল্টারনেটিভ টাইটেল মে বি একটা অন্য একটা নাম এটা হতে পারে সুইট স্প্রিং মানে হচ্ছে মিষ্টি বা সুমধুর বসন্ত। ওকে, তো এইটা আমরা এখানে উত্তরটা লিখলাম। দেখো এর উত্তরটা আমরা এখানে লিখে দিলাম। এরপরে রয়েছে আমাদের অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ কী দেওয়া আছে, fill in the blanks with the correct verb forms from those given in brackets, মানে ব্র্যাকেটের মধ্যে দেখো এই যে ভার্বগুলো দেওয়া আছে 3টে করে দেওয়া আছে, সঠিকটা আমাদের এখানে শূন্যস্থানে লিখতে হবে। দেখো এখানে নাম্বার 1-এ বলা হচ্ছে হি ড্যাশ দেওয়া আছে, তারপর হেয়ার ফর দ্য লাস্ট 2 years, এখানে ভার্বগুলো কী দেওয়া আছে, ওয়ার্কড, ইজ ওয়ার্কিং আর হ্যাজ বিন ওয়ার্কিং। তো হি ড্যাশ হেয়ার ফর দ্য লাস্ট 2 years মানে গত 2 বছর ধরে এখানে কাজ করছে এরকম বোঝাচ্ছে। তো আমাদের এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এটা লিখতে হবে। সেই 2 বছর ধরে কোনো একটি কাজ কিছু সময় ধরে চলছে এবং সেটা এখনও চলছে বোঝাতে আমরা কী করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখি। তো আমরা এখানে কী লিখবো, হ্যাজ বিন ওয়ার্কিং, যেহেতু হি আছে তো হ্যাজ হবে, তো আমাদের এই অপশনটা সঠিক হবে, হ্যাজ বিন ওয়ার্কিং হবে।
আমি লিখছি দেখো হ্যাজ বিন WORKING হ্যাজ বিন ওয়ার্কিং, অর্থাৎ সে 2 বছর ধরে এখানে কাজ করছে। তো হ্যাজ বিন ওয়ার্কিং এটা আমাদের শূন্যস্থানে বসবে। নাম্বার 2 দেওয়া আছে দ্য বেবি ড্যাশ অল মর্নিং, এখানে যে ক্রাইজ, হ্যাজ বিন ক্রাইং আর হ্যাড ক্রাইড দেওয়া আছে। দ্য বেবি ড্যাশ দেওয়া আছে অল মর্নিং, মানে সমস্ত সকাল ধরে এই ছেলেটা মানে বেবি মানে শিশুটি কাঁদছে। তো পুরো সকাল ধরে মানে কাঁদছে আর এখনও চলছে কাজ। তো কী হবে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হ্যাজ বিন ক্রাইং হবে, ঠিক আছে। তো আমরা এখানে কি লিখবো তোকে, হ্যাজ বিন CRYING হ্যাজ বিন ক্রাইং, সকাল থেকে সারা সকাল ধরে কাঁদছে। এরপর নাম্বার 3 ইট ড্যাশ দেওয়া আছে ফর এ লং টাইম বিফোর উই ওয়েন টু স্কুল, হ্যাড বিন এখানে রেনিং দেওয়া আছে, রেন্ট দেওয়া আছে আর রেন্টস দেওয়া আছে। তো এটার মানে কি দাঁড়াবে, দেখো আমরা স্কুলে যাওয়ার আগে বৃষ্টি হচ্ছিল এরকম। তো দেখো এখানে এটা কিন্তু পাস্ট টেন্সে দেওয়া আছে, উই ওয়েন টু স্কুল, আমরা স্কুলে গিয়েছিলাম, আমরা স্কুলে যাওয়ার আগে বৃষ্টি হচ্ছিল। তো এটা কি হবে, আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। যেহেতু এটা পাস্ট পারফেক্টে দেওয়া আছে, তো এটা আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে প্রথম অংশটা। তো কী হবে, হ্যাড বিন HADBEEN হ্যাড বিন রেনিং RAINING হ্যাড বিন রেনিং, ওকে। অর্থাৎ ইট হ্যাড বিন রেনিং ফর লং টাইম, এটা অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল আমাদের স্কুলে যাওয়ার আগে। এটা হয়ে গেল আমাদের এটার বাংলা অর্থ, ওকে। এরপর দেখবো আমরা 4 নম্বরে যেটা দেওয়া আছে সেটা দেখো কি রয়েছে এখানে। দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন ড্যাশ দেওয়া আছে এখানে, ফার্স্ট ওয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, সেফট হ্যাড বিন স্লিপিং আর স্লিপ দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে প্যাসেঞ্জার, ট্রেনের যে প্যাসেঞ্জার রয়েছে, যাত্রীরা ছিলেন, তারা কি হয়েছিল যখন অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। এখানে দেখো দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, এটা পাস্ট ইনডেফাইন্ড টেন্সে দেওয়া আছে। তো এই অংশটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখন ট্রেনের যাত্রীরা ঘুমাচ্ছিল, তো হ্যাড বিন স্লিপিং হবে, ঠিক আছে। HADBEEN হ্যাড বিন SL হ্যাড বিন স্লিপিং EEPING হ্যাড বিন স্লিপিং ফাস্ট, মানে হচ্ছে খুব তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো দেখো এটা আমাদের হয়ে গেল কি, হ্যাজ বিন ওয়ার্কিং এটা হবে হ্যাজ বিন ক্রাইং, এটা হবে হ্যাড বিন রেনিং, এটা হবে হ্যাড বিন স্লিপিং, ওকে। প্রথম দুটো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর দ্বিতীয় দুটো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর অ্যাক্টিভিটি 6B, এখানে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইদার দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর ফিউচার পারফেক্ট টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। এখানে যে ভার্বগুলো দেওয়া আছে, ঠিক আছে, এই ভার্বগুলোর হয় প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে অথবা ফিউচার পারফেক্ট টেন্সে লিখতে হবে, যেটা যেখানে আমাদের হবে আর কি, ঠিক আছে। ভুল লিখলে হবে না, যেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, আর ফিউচার পারফেক্ট যেখানে হবে সেটা ফিউচার পারফেক্ট টেন্সে লিখতে হবে। এর আগের লেসনে কিন্তু আমরা ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট টেন্সে তোমাদের কিছু ছিল অ্যাক্টিভিটিস, ঠিক আছে, সেগুলো কিন্তু আমরা সলভ করেছি। তো প্রথম বাক্যটিতে কি দেওয়া আছে দেখো, 1 নম্বরে দেখে আই সাপোজ ইট ড্যাশ ওয়েন উই স্টার্ট, যখন আমরা যাত্রা শুরু করব তখন বৃষ্টি হতে থাকবে। তো এটা দেখো এখানে এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো আমরা এটা আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। এটা ফিউচার পারফেক্ট টেন্সে লিখলে কিন্তু হবে না। তো কি লিখবো, আই সাপোজ ইট উইল বি WILL ইট উইল বি রেনিং হবে RAING রেনিং। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমরা কীভাবে করি, প্রথমে সাবজেক্ট, তারপর উইল, তারপর বি, তারপর ভার্বের সঙ্গে ING যোগ করে লিখতে হয়। তো সেভাবে আমরা লিখলাম আই সাপোজ মানে কি আমি মনে করি, অর্থাৎ আমি মনে করি যে আমাদের যখন আমরা যাত্রা শুরু করবো তখন বৃষ্টি হতে থাকবে, তখন বৃষ্টি হবে আর কি, ঠিক আছে, বৃষ্টি হতে থাকবে এরকম চলছে বোঝাবে। নাম্বার 2 হি ড্যাশ আস নেক্সট উইক, দেখো হি উইল, এখানে আমরা লিখবো WILL হি উইল বি মিটিং MEETING, কেন এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তো ভার্বের সাবজেক্টের পরে হচ্ছে উইল হবে, তারপর বি, তারপর ভার্বের সঙ্গে ING যোগ করে লিখতে হবে। এরপর নাম্বার 3 দেওয়া আছে সি ড্যাশ জামশেদপুর বাই দেন, এখানে হচ্ছে রিচ মানে কি পৌঁছানো। তো বাই দেন মানে ততক্ষণে সে জামশেদপুরে পৌঁছে যাবে, ঠিক আছে, অর্থাৎ এটা কাজটা কিন্তু শেষ হয়ে যাবে। তো ভবিষ্যৎকালে কোনো কাজ কমপ্লিট যখন হয়ে যায় তখন আমরা কী করি, ফিউচার পারফেক্ট টেন্সে লিখি, ঠিক আছে। তো সেটা কী হবে, সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ লিখতে হয়, ঠিক আছে। তো সি এর পরে আমরা শ্যাল হ্যাভ লিখতে পারি বা উইল হ্যাভও লেখা যায়। তো শ্যাল হ্যাভটা বেশি ভালোভাবে লিখলে তো SHALL শ্যাল হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্মটা লিখতে হবে। রিচের থার্ড ফর্ম কি, রিচড REACHED রিচড। তো সি শ্যাল হ্যাভ রিচড
জামশেদপুর বাই দেন, ততক্ষণে সে জামশেদপুরে পৌঁছে যাবে। ওকে, কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবার নাম্বার 4 হচ্ছে দিস বুক ইজ নট ফ্যাট, বইটা মোটা নয়, আর আই ড্যাশ ইট বাই লাঞ্চ টাইম, লাঞ্চ টাইমের মধ্যে আমি এটাকে পড়ে ফেলবো। রিড মানে কি পড়া, পড়াটা কমপ্লিট করে ফেলবো। তো এটা হবে আমাদের ফিউচার পারফেক্ট টেন্সে লিখতে হবে। তো ফিউচার পারফেক্ট টেন্সে কী হবে, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে। তো আয়ের পরে আমরা শ্যাল হ্যাভও লিখতে পারি বা উইল হ্যাভও লেখা যায়। শ্যাল হ্যাভটা ভালোভাবে লিখলে SHALL শ্যাল আই শ্যাল হ্যাভ রিড। রিডের 3টি ফর্মে কিন্তু রেড হয়, স্পেলিংটা একই হবে, READ, রেড। তো দিস বুক ইজ নট ফ্যাট, আই শ্যাল হ্যাভ রেড ইট বাই লাঞ্চ টাইম, বইটা মোটা নয়, লাঞ্চ টাইমের মধ্যে আমি এটাকে পড়ে ফেলবো বা পড়ে কমপ্লিট করে ফেলবো আর কি। ওকে, এরপর দেখো অ্যাক্টিভিটি 7, এখানে বলা হচ্ছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়ার ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে আমাদের একটা করে বাক্য লিখতে হবে নিজের মতো করে। প্রথমে কী দেওয়া আছে, হারভেস্ট। ঠিক আছে, হারভেস্ট মানে কি ফসল কাটা তোলা, এগুলোকে বলা হয় হারভেস্ট। তো আমি এখানে একটা বাক্য লিখছি, দেখো মাই ফাদার, ওকে, মাই FATHER, মাই ফাদার ইজ হারভেস্টিং, HARVESTING, হারভেস্টিং ইন দ্য ফিল্ড। আমার বাবা মাঠে মানে ফসল কাটা তোলা এই সমস্ত কাজগুলো করছে। ঠিক আছে, তো আমরা লিখলাম মাই ফাদার ইজ হারভেস্টিং ইন দ্য ফিল্ড। এরপর নাম্বার বি থেকে টিমিং। টিমিং মানে কি, মানে একত্রিত হয়ে মানে খুব দ্রুত বেড়ে ওঠা। দেখো আমরা এখানে লিখছি দ্য গ্রাস ল্যান্ড ইজ টিমিং, TEEMING, টিমিং মানে গ্রাসল্যান্ডে বা তৃণভূমিটা দ্রুত বেড়ে উঠছে। এরপর দেওয়া হচ্ছে নাম্বার সিতে ট্রাইবস মানে হচ্ছে কি, ট্রাইবস মানে হচ্ছে দ্রুত গাছপালা যে বেড়ে ওঠে না, ঠিক আছে, বৃষ্টির জল পেয়ে বা কিছু পেয়ে, সেটাকে বলা হয় ট্রাইবস। তো আমরা এখানে লিখবো, দেখো দ্য প্ল্যান্ট, PLANT, প্ল্যান্ট মানে হচ্ছে চারা গাছ, চারা গাছটি ট্রাইবস, দ্য প্ল্যান্ট চারা গাছটি THRIVES থ্রাইভস গেটিং রেইনফল, RAINFALL, মানে হচ্ছে বৃষ্টিপাত। রেইনফল মানে কি বৃষ্টিপাত, বৃষ্টি পেয়ে চারা গাছটি বেড়ে উঠলো আর কি। ওকে, গ্ল্যান্স মানে হচ্ছে এক ঝলক বা এক পলক তাকানো। তো আমরা এখানে একটা সিম্পল বাক্য লিখছি, দেখো দে গ্ল্যান্স অ্যাট মি, তারা আমার দিকে এক পলক তাকিয়ে দেখলো। এইভাবে আমরা একটা করে বাক্য লিখলাম। তোমরা চাইলে নিজেদের মতো করে অন্যরকম বাক্য লিখতে পারো, নিজেরা বানিয়ে পারলে। ঠিক আছে, লেটস টক, চলো কথা বলি। এখানে বলা হচ্ছে হোয়াই ডু ইউ থিঙ্ক হারভেস্ট টাইম ইজ আ টাইম অফ জয়, ডিসকাস ইন গ্রুপস, মানে হচ্ছে দলবদ্ধভাবে তোমরা এটি আলোচনা করো যে হারভেস্ট টাইম মানে হচ্ছে ফসল কাটা তোলার সময় কেন এটা একটা আনন্দের সময় কেন। কারণ কি, কৃষকরা যখন ফসল কাটে তখন তাদের আনন্দ হয়, এই জন্য গত 3-4 মাস ধরে তারা কিন্তু কঠোর পরিশ্রম করে সেই ফসলটা ফলিয়েছে আর কি, উৎপন্ন করেছে। তারপর যখন সে ফসলটা কাটছে বা ঝাড়ছে, তখন সে তার যে পরিশ্রমের ফল সেটা কিন্তু পাচ্ছে, তার জন্যই তার একটা আনন্দ হয়। তো এটাই তোমাদের নিজেদের মধ্যে আলোচনা করতে বলা হয়েছে, তোমরা নিজেদের মধ্যে এগুলো আলোচনা করতে পারবে। এরপর দেখো লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 8A, এখানে দেওয়া আছে রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন দ্য চেঞ্জেস দ্যাট ইউ সি ইন নেচার when spring comes after winter। তো যখন উইন্টার মানে শীতকালের পর যখন আবার বসন্তকাল আসে, তখন প্রকৃতিতে মানে কীরকম চেঞ্জেস বা কীরকম পরিবর্তন হয় সেই সম্পর্কে তোমাকে 80টা শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো চলো আমরা প্যারাগ্রাফটি তোমাদের দেখো মানে দেখাচ্ছি কীভাবে লিখবে তোমরা এই প্যারাগ্রাফটি। দেখো আমরা এখানে লিখে রেখেছি নেচার অফ স্প্রিং আফটার উইন্টার, মানে শীতকালের পরে প্রকৃতির যে স্প্রিং, ঠিক আছে, বসন্তকালের যে প্রকৃতি, সেটা আমরা এখানে লিখেছি। ওয়েন মানে যখন, স্প্রিং কামস মানে বসন্ত আসে, আফটার উইন্টার মানে শীতকালের পরে, নেচার ট্রান্সফর্মস মানে প্রকৃতি পরিবর্তন হয়ে যায়, ট্রান্সফর্ম মানে পরিবর্তন হয়ে যায়, ইন বিউটিফুল ওয়েজ মানে সুন্দরভাবে পরিবর্তন হয়ে যায়। দ্য ট্রিজ মানে গাছগুলি ওয়ান্স মানে এক সময়, বেয়ার অ্যান্ড স্টার্ক, বেয়ার মানে কি নগ্ন হয়ে গিয়েছিল, অর্থাৎ গাছপালার মানে পাতা ফুল সব ঝরে গিয়েছিল, অ্যান্ড স্টার্ক মানে শক্ত বা কঠিন হয়েছিল, স্টার্ট টু স্প্রাউট, সেই গাছগুলো এখন স্টার্ট টু স্প্রাউট মানে সেই গাছগুলো এখন ফুটতে শুরু করেছে, ফুল টাইনি বার্ডস মানে হচ্ছে মুকুল, ছোটো টাইনি মানে ছোটো মুকুল ফুটতে শুরু করেছে, দ্যাট ইভেনচুয়ালি বার্স্ট ইনটু ভাইব্রেন্ট গ্রিন লিভস, যেগুলো হচ্ছে শেষ পর্যন্ত
ভাইব্রেন্ট মানে কি প্রাণবন্ত সবুজ পাতায় পরিণত হয়। ফ্লাওয়ার্স পিক আউট ফ্রম দ্য গ্রাউন্ড, তো ফুল কি হয় তখন ফুল মানে উকি মারে, পিক মানে হচ্ছে পিক আউট মানে উকি মারে, মানে গাছ থেকে তখন কি হয় ফুল ফোটে। পেন্টিং দ্য ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ মানে হচ্ছে আমাদের যে চারিদিকের যে পারিপার্শ্বিক যে অবস্থা প্রকৃতি, যেটা প্রকৃতিকে পেন্টিং মানে রঙিন করে তোলে, ফুল ফল এবং পাতা, সবুজ পাতা জন্মায় উইথ ভ্যারাইটি অফ কালার মানে বিভিন্ন রঙে এগুলো রঙিন করে দেয়। বার্ডস রিটার্ন ফ্রম দেয়ার উইন্টার মাইগ্রেশন, মানে পাখিরা তাদের যে শীতকালের যে দেশ সেখান থেকে আবার ফিরে আসে বসন্তকালে। ফিলিং দ্য এয়ার উইথ দেয়ার চেয়ারফুল সংস, তাদের যে চেয়ারফুল সং মানে হচ্ছে যে সুন্দর যে গান, কিচিরমিচির যে গান, সেই গানের দ্বারা কী করে বাতাসকে পূর্ণ করে তোলে, ভরিয়ে তোলে। দ্য সান সাইন্স ব্রাইটার, সূর্য আরও উজ্জ্বলভাবে কিরণ দেয়। অ্যান্ড ওয়ার্মিং দ্য আর্থ, এবং পৃথিবীকে আরও উষ্ণ করে তোলে বা গরম করে তোলে। তো এই কয়েকটি বাক্য দিয়ে আমরা লিখলাম, তোরা এইভাবে কিন্তু এটাকে লিখবে এগুলো বা মুখস্থ করে নেবে এই প্যারাগ্রাফটিকে। এই প্যারাগ্রাফটি কিন্তু আমাদের পরীক্ষায় প্রায়ই আসে, ঠিক আছে। তো আমরা কিন্তু এটা ভালোভাবে মুখস্থ করে রাখবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 8B-তে কী দেওয়া আছে, ইউ হ্যাভ আ সেপারেট রুটিন অফ ওয়ার্ক ইন দ্য মর্নিং অ্যান্ড ইন দ্য ইভিনিং, অর্থাৎ বলা হচ্ছে তোমার সকালবেলাকার এবং সন্ধ্যাবেলাকার একটি আলাদা আলাদা তোমার রুটিন রয়েছে। সকালে কী কী কাজ করো এবং সন্ধ্যায় তোমরা কী কী করো, ঠিক আছে, সেগুলো তোমার রয়েছে। এবার বলা হচ্ছে রাইট আ পেজ ইন ইউর ডায়েরি, তোমার ডায়েরির একটা পেজে তোমাকে লিখতে বলা হচ্ছে অন দ্যাট পার্ট অফ দ্য ডে উইদিন ইউ হুইচ ইউ প্রেফার মোর, যে পার্টটিকে তুমি বেশি পছন্দ করো, সন্ধ্যার পার্টটিকে না সকালের পার্টটিকে, সেই স্টার সম্পর্কে তোমাকে একটা ডায়েরির পাতায় একটা তোমাকে লিখতে হবে। অর্থাৎ তোমার যে প্রতিদিনের যে রুটিন সেটা লিখতে হবে, সকালবেলাকার রুটিন লিখতে হবে, নয়তো সন্ধ্যাবেলাকার রুটিন লিখতে বলা হচ্ছে। তোমরা দুটোই পড়ে রাখবে, ঠিক আছে। তো চলো আমি তোমাদের এটা দিচ্ছি, দেখো কীভাবে লিখবে। তো প্রথমে এটা ডায়েরির মতো লিখতে বলা হয়েছে। তো তুমি যেদিনকে লিখবে সেদিনকার ডেটটা এখানটা লিখবে। আমরা এখানে যেমন একটা ডেট দিয়ে রেখেছি, ঠিক আছে। এরপরে দেখো আই লাইক দ্য মর্নিং পার্ট অফ দ্য ডে, অর্থাৎ আমি সকালবেলাকার যে পার্ট বা সকালবেলাকার অংশ সেটা পছন্দ করি, ঠিক আছে। ইট ইজ দ্য টাইম হোয়েন আই ফিল ফ্রেশ অ্যান্ড অ্যাক্টিভ, মানে এই সময়ে আমি বেশি ফ্রেশ মানে হচ্ছে সতেজ এবং অ্যাক্টিভ সক্রিয় নিজেকে ফিল করি বা অনুভব করি। আই ওয়েক আপ অ্যাট 5 AM, আমি সকাল 5টার সময় ঘুম থেকে উঠি, ঠিক আছে। মাই ডে স্টার্টস ফ্রম গোয়িং ফর আ ওয়াক, আমার দিন শুরু হয় একটা গোয়িং ফর আ ওয়াক মানে হাঁটাহাঁটি দিয়ে, মানে সকালবেলা উঠে আমি হাঁটতে যাই। আই কাম ব্যাক আফটার 1 আওয়ার, আমি 1 ঘন্টা পর ফিরে আসি ফ্রম ওয়াকিং মানে হাঁটাহাঁটি করে। দেন আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস, তারপর আমি আমার দাঁত মাজি এবং মুখ ধুই। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যারাউন্ড 8 AM, এবং প্রায় 8টার সময় আমি আমার ব্রেকফাস্ট বা সকালবেলাকার খাবারটা খাই। আফটার দ্যাট, তারপর আই স্টাডি ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে তারপর পড়াশোনা করি। নেক্সট, তারপর আই গেট রেডি, আমি প্রস্তুত হই টু গো টু স্কুলে যাওয়ার জন্য। আই অ্যাটেন্ড স্কুল অ্যাট 10 AM, আমি 10টার সময় স্কুল অ্যাটেন্ড করি। 10 AM 10টার সময় স্কুলে যাই আর কি, স্কুলে যোগদান করি। দিস ইজ মাই রেগুলার মর্নিং রুটিন, ওকে। তো এটাই হচ্ছে আমার নিয়মিত একটা সকালবেলাকার রুটিন। তো এইভাবে আমরা লিখলাম খুব সংক্ষেপে এবং সহজ বাক্য দিয়ে তোমাদেরকে কিন্তু এটা আমি লিখিয়ে দিলাম। তোমরা এটাকে ভালোভাবে মুখস্থ করে রাখবে, এটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসে, ওকে। এরপর কি বলা হচ্ছে দেখো, লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসঙ্গে কাজ করি। দ্য পোয়েট Shelley once wrote, "If winter comes, can spring be far behind?" তো এখানে বলা হচ্ছে কবি শেলি লিখেছিলেন যে কি, যদি শীত আসে তাহলে বসন্ত কি না আসে থাকতে পারে, বসন্ত কি আর পিছনে থাকে, বসন্তও আসবে, শীত আসলে বসন্তও তার পরপর আসবে। তো এটা হচ্ছে একটা কবিতার একটা লাইন। এখানে বলা হচ্ছে ফর্ম গ্রুপস, একটা তোমাকে গ্রুপ তৈরি করতে বলা হচ্ছে। অ্যান্ড সার্চ ফর মোর সাচ লাইন, মানে এইরকম আরও কবিতার লাইন বসন্তকালকে নিয়ে লেখা, সেরকম অন দ্য স্প্রিং সিজন মানে বসন্তকালের ওপর এই ধরনের যে লাইন, সেই লাইনগুলো তোমাকে খুঁজতে বলা হচ্ছে, তোমাদেরকে খুঁজতে হবে। রাইট ডাউন দ্য লাইন্স, এবং সেই লাইনগুলোকে লিখতে হবে কোথায়, অন দ্য সিট অফ চার্ট পেপার, একটি চার্ট পেপারের উপর সেগুলো লিখতে হবে। হ্যাং ইট অন দ্য ওয়াল, এবং ওয়াল অফ ইউর ক্লাসরুম, তোমার ক্লাসরুমে সেটাকে ঝুলিয়ে রাখতে হবে সেই চার্ট পেপারটিকে, সেগুলো লাইনগুলোকে লিখে। ইউ মে টেক দ্য হেল্প অফ ইউর টিচার, তুমি তোমার শিক্ষক বা শিক্ষিকার এই বিষয়ে সাহায্য নিতে পারো, ঠিক আছে। তো এইরকম কিছু লাইন তোমাকে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে বলা হচ্ছে, কোনো কবিতার লাইন থেকে। তো তোমরা পারলে সেগুলো সংগ্রহ করবে এবং লিখবে, এগুলো তোমাদের পরীক্ষা যদিও আসে না, জাস্ট এখানে দেওয়া হয়েছে।
ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি দেখো তোমাদের ক্লাস 8-এর ইংলিশের লেসন 3 যেটা ছিল অ্যান এপ্রিল ডে, সম্পূর্ণ কবিতাটি আমরা পড়লাম বাংলা অর্থ সহ, এবং এখানে তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো ছিল সমস্ত অ্যাক্টিভিটি আমি কিন্তু এখানে সলভ করলাম। ঠিক আছে? পরের ভিডিওতে আমরা তোমাদের যেটা রয়েছে লেসন 4 দ্য গ্রেট এসকেপ, ঠিক আছে, এই সম্পূর্ণ লেসনটি আমরা পড়বো বাংলা অর্থ সহ, এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে সেই অ্যাক্টিভিটিগুলিও কিন্তু আমরা সলভ করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তো চলো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।